সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওডি বাংলার বিশেষ আয়োজন ৩৬ জুলাই। আপনারা জানেন যে গেল বছরের জুলাই মাসে একটি আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে। আর সেই আন্দোলনটি এক পর্যায়ে সরকার পতনের এক দফা দাবিতে পরিণত হয়েছিল। এক পর্যায়ে ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ক্ষমতার মসনদ ছেড়ে। আর সেই আন্দোলনের পেছনে রয়েছে অজানা অনেক কাহিনী, অনেক গল্প। মা তার সন্তানকে হারিয়েছে, ভাই তার ভাইকে হারিয়েছে, এমন অসংখ্য ঘটনা আমাদের অন্তরালে রয়ে গেছে। এই সব ঘটনাবলী নিয়ে আমাদের এই আয়োজন। আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি শহীদ মতিউর রহমান নিজামীর মেজ ছেলে। ব্যারিস্টার মোমেন, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা দেরি না করে আলোচনায় চলে যাব। আমরা জানি যে গেল বছরের জুলাই মাসে অর্থাৎ ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলনটি শুরু হয়েছিল, সেই আন্দোলনটি কিন্তু শুধুমাত্র ছাত্রদের একটি অধিকারকে কেন্দ্র করে, অর্থাৎ তারা কোটা সংস্কারের দাবিতে, অর্থাৎ একটি কোটা পদ্ধতি ছিল, যে কোটা পদ্ধতি মেধাবীদের মূল্যায়নের ক্ষেত্রে একটি বড় ধরনের অন্তরায় ছিল। সেই অধিকারের আন্দোলনটি যে এক পর্যায়ে এরকম একটা ফ্যাসিস্ট স্বৈরাচার পতনের এক দফা দাবিতে পরিণত হবে, এই বিষয়টি আসলে কি তখন আপনার কাছে মনে হয়েছিল যে আসলে এই দিকে যাচ্ছে? দেখেন, আসলে এই আন্দোলনটাও তো হঠাৎ করে হয় নাই, আর এই বৈষম্য একদিনের সূচনা হয় নাই। ৩৬-এর যে ২৪-এর যে জুলাইয়ের আন্দোলনটা, এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটা একটা ফ্যাসিস্ট সরকার ২০০৯ সাল থেকে এই জাতির উপরে চেপে বসেছিল। তারা শুরু থেকেই তাদের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। তারা যা খুশি তাই করতো। প্রথমে পলিটিক্যাল যারা লিডার ছিল, আমার শহীদ পিতা সহ অন্যান্যদেরকে যেভাবে বিচারের নামে প্রহসনের মাধ্যমে হত্যা করে, এর মাধ্যমে তারা সাহস পেয়ে যায়। পরবর্তীতে ধরাকে সরাগান করা শুরু করে। এই ট্রাইব্যুনালের বিচার, তার আগে যে শাহবাগের মাধ্যমে ফ্যাসিবাদের পদধ্বনি আমরা শুনেছিলাম, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমলে আনতে হবে এই ২৪-এর জুলাইয়ের আন্দোলনটাকে বুঝতে হলে। কারণ এই যে বিচারটা তারা করেছিল, এটাকে ইন্টারন্যাশনাল কমিউনিটি সবাই ক্রিটিসাইজ করছে যে এটা বিচার নামে প্রহসন হচ্ছে। এবং সর্বশেষে আমাদের সর্বোচ্চ আদালত এটাকে ট্রাভেস্টি অফ জাস্টিস, শুধু তাই না, এটাকে আমরা স্কাইপ কেলেঙ্কারি যে ঘটনাটি, সেটি তো এই বিচারের প্রক্রিয়াটাকে পুরো প্রশ্নবিদ্ধ করেছে। এই যে বিচারকদের সাথে প্রসিকিউটর গভর্নমেন্টের যেই কোলাবোরেশন ছিল, যে নাটক তারা মঞ্চস্থ করেছে, বিচারক ওপেনলি বলছে, স্কাইপিতে আমরা শুনলাম যে আদালতে আপনি দাঁড়ায় যাবেন, আমি বসায় দেবো, সবাই বুঝবে আমাদের মধ্যে কোনো মিল নেই। এত কিছু ঘটার পরেও বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক ফাঁসি দিল। শেখ হাসিনা দম্ভ ভরে বললো একের পর এক ফাঁসি হবে। এইগুলাকে কিন্তু তাদেরকে এইরকম একটা অত্যাচার করার, এইভাবে এরকম মাস কিলিং করার একটা সাহস জুগিয়েছিল। তো এটা কিন্তু ইনএভিটেবল ছিল যে এরা প্রথমে রাজনীতিবিদদেরকে ধরবে, যারা তাদের প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বী, যারা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে, যারা তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারে। তারপরে তাদেরকে যখন তারা হত্যা করা শেষ করলো, তাদেরকে যখন তারা একেবারে শেষ করে ফেললো, তারপরে তারা কিন্তু জনগণের উপরে ঝাঁপিয়ে পড়লো। তো এইটা আমার কাছে মনে হয় ৩৬-এর জুলাইকে আপনি যদি শুধু ২৪-এর যে ৩৬-এর জুলাইয়ের কথা বলি আমরা, ৫ই আগস্ট ৩৬ জুলাই, এটা একদিনের বিষয় না, ৩৬ দিনের বিষয় না। এটার পটভূমি তৈরি হয়েছে গত ১৬ বছর ধরে। এবং এখানে অত্যাচারিত হয়েছেন, যারা পরবর্তীতে এই অত্যাচারের পুঞ্জীভূত ক্ষোভটাকে এটার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ২৪-এ এসে, সবাই এটার অংশীদার। হ্যাঁ, আপনার এই যেখান থেকে শেষ করেছেন ঠিক এই জায়গা থেকে আমি আরেকটি আলোচনায় যেতে চাচ্ছি। সেটি হলো যে সবাই অংশীদার, এই কথাটি আসলে আমরা সবাই স্বীকার করি, বিশ্বাস করি যে দল মত নির্বিশেষে রাজনৈতিক দলগুলোর প্রতি যে নিষ্পেষণ নির্যাতন, সেটির যে একটি বিস্ফোরণ যেমন ছিল, পাশাপাশি সাধারণ মানুষের উপর যে একটি নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে গত ১৭ বছরে ১৬ বছরে, আমরা যাই বলি না কেন। কিন্তু আমরা যখন দেখি ৫ আগস্টের পরে যখন সেই আন্দোলনের কৃতিত্ব নিয়ে যখন সবাই নিজেদের মধ্যে ডিবেট করে, আসলে সেটি যখন এক ধরনের রাজনৈতিক দ্বন্দ্বের পর্যায়ে চলে যায়, সেই বিষয়টাকে আপনি আসলে কিভাবে, সবাই যদি নিজের পকেটে নিতে চায়, আসলে তো ওই রকম কিছু না। এটাই তো পলিটিক্স ভাই, এখন বিষয়টা ওইটাই। এটার কৃতিত্ব অনেকে দাবি করতেই পারে, কিন্তু আপনি যেটা বললেন, যেটা বাস্তবতা, যে ফ্যাসিবাদের উত্থানটাকে আপনাকে দেখতে হবে প্রথমে। ওরা প্রথমে যেটা বললাম, ওই যে একটা কথা আছে না, ওরা প্রথমে কমিউনিস্টদেরকে ধরতে আসছিল, আমি মনে করছি আমি তো বেঁচে যাবো, আমাকে কিছুই করবে না। তারপরে ওরা বুদ্ধিজীবীদেরকে ধরলো, তখন আমি মনে করছি আমাকে কিছু করবে না। তারপরে যখন আমাকে ধরতে এলো, তখন কেউ ছিল না। বিষয়টা কিন্তু বাংলাদেশে এরকমই হয়েছে, পর্যায়ক্রমে ধাপে ধাপে
এই ফ্যাসিবাদী শক্তি তাদের হাতকে সুসংহত করেছে। এবং এই যে পর্যায়গুলো গিয়েছে, এইখানে কিন্তু পুঞ্জীবিত ক্ষোভ মানুষের জমা হয়েছে। এবং সব শেষে যখন তারা সাধারণ জনগণকে নির্বিচারে গুলি করা শুরু করলো, তখনই কিন্তু একটা বিক্ষোভ, এটা পুঞ্জীবিত ক্ষোভটার একটা বিস্ফোরণ হলো। এইখানে যখন একটা বিস্ফোরণ হয় এরকম করে, এই স্কেলে, যেখানে কোনো লিডারশিপ ছিল না, জনগণ স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে এসেছে। অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোও এখানে ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, এটা স্বীকার করতেই হবে। আন্দোলনে তাদের গত 16 বছরের কথা বাদই দেন, এই 36 দিনের আন্দোলনেও তাদের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। এরপরে সবচেয়ে বড় ছাত্র সংগঠন যেটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তারা পিছন থেকে যেভাবে সাপোর্ট দিয়েছে, তাদের যে কথাগুলো বেরিয়ে আসছে, এইগুলোকে তো আপনি ইগনোর করতে পারবেন না অবশ্যই। কিন্তু এখন যেটা যে মিননেসটা আমাদের মধ্যে, যে সংকীর্ণতা বোধ যেটা আমাদের মধ্যে দেখা যাচ্ছে এখন, যে আমি সব করেছি অন্য কেউ করেনি, এইটা মনে হয় ঠিক না। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। যার যার যতটুকু ক্রেডিট ছিল, আমরা যদি সেই জায়গা থেকে বেরিয়ে না আসতে পারি, তাহলে আওয়ামী লীগ যেমন 71 সালের অর্থাৎ মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটিকে যেমন পুঁজি করে, কুক্ষিগত করে এক ধরনের তারা ফ্যাসিজম কায়েম করেছিল, আমরা তাহলে তো ওই সেই দিকে হাঁটছি। এইখানে আমাদের বাংলাদেশের রাজনীতির ট্র্যাজেডিটা এটাই, যে আমরা অনেকে মুখে গণতন্ত্রের কথা বলি, কিন্তু সবাইকে নিয়ে আমরা চলতে চাই না। যেই দল ভোটে জেতে, তারা মনে করে 5 বছরের জন্য আমরা তো একেবারে জমিদারি পেয়ে গিয়েছি, আমাদেরকে 5 বছর জনগণ ম্যান্ডেট দিয়েছে, আমাদের যা খুশি তাই করবো। এইটা কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্রের বিষয়টা হলো, ঠিক আছে, যে নির্বাচিত হবে সে ক্ষমতা থাকবে, কিন্তু এফেক্টিভ একটা বিরোধী দলও থাকতে হবে। এবং পার্লামেন্টারি গণতন্ত্রের যে বিউটি, সেটা হলো আপনার সবাইকে নিয়ে আপনার দেশ চালাতে হবে। এইটা করতে আমরা বারংবার ব্যর্থ হয়েছি, যার কারণে ফ্যাসিবাদ বারে বারে ফিরে এসেছে। আমরা যদি এত বড় একটা স্যাক্রিফাইস, এত বড় একটা ঘটনার পরেও আমরা যদি শিক্ষা না নিই, তাহলে তো আফসোসই বলতে হবে, কিছু করার নেই। ঠিকই বলেছেন আপনি। আমরা একটু জুলাইয়ের আলোচনায় যাই। আসলে জুলাইতে তো আমরা দেখেছি যে অসংখ্য সাধারণ মানুষ, সাধারণ ছেলেপুলেও তারা শহীদ হয়েছে। এখনও অনেক মায়ের কান্না শোনা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামে। আমরা দেখছি তারা কান্না করছে তার সন্তানের জন্য, যে এই জুলাইয়ে তার সন্তান শহীদ হয়েছে। তার সন্তানের শহীদের বিনিময়ে আজকে আমরা যে বাংলাদেশ পেয়েছি। আমরা তাহলে আমাদের দায়িত্বটা কি আসলে? এই যে রক্ত, হাজারো মানুষের যে রক্ত পেরিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম, সেখানে যদি আমাদের আসলে তাহলে আমাদের আসলে উদ্দেশ্যটা কি হওয়া উচিত? আসলে মূল জিনিসটা বুঝতে হবে। শুধু কি অনেক মানুষ জীবন দিয়েছে, মানে 2000-এর কাছাকাছি মানুষ অল্প সময় জীবন দিয়েছে সেটা না। আপনি গত 16 বছরে দেখেন কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গু হয়েছেন এই 36 দিনের আন্দোলনে। আমার এলাকার আমি দেখছি কত ছোট ছোট ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা, স্কুলের ছেলেরা পর্যন্ত গুলিবিদ্ধ হয়েছে। একজন, সে এখনও তার শরীরে 15-20টা বুলেট রয়েছে, বের করা যাচ্ছে না। এই যে ত্যাগ, এটার মূল্যায়ন যদি না হয়, এটা তারা কি চেয়েছিল, মানুষ কি চেয়েছিল? মানুষ চেয়েছিল যে বৈষম্যহীন একটা সমাজ আমরা আমরা পাবো, সেখানে সবার সমান অধিকার থাকবে। এখানে আপনি ভাতের অধিকার বলেন, ভোটের অধিকার বলেন, শিক্ষার অধিকার বলেন, চাকরির অধিকার বলেন, এইগুলো থাকতে হবে, এগুলো ইনশিওর করতে হবে। এখন কেউ যদি মনে করে নিছক পালাবদলে, ক্ষমতার পালাবদলের জন্য এই আন্দোলনটা করা হয়েছে, 16 বছর আওয়ামী লীগ ছিল, এখন আবার ইলেকশন হবে, আরেকটি দল ক্ষমতায় আসবে, এই জন্য এটার পালাবদল হয়েছে, আন্দোলন হয়েছে, তাহলে কিন্তু আসলে এই শহীদের রক্তের সাথে আসলে বেইমানি করা হচ্ছে, উপহাস করা হচ্ছে। এখানে এত বড় ত্যাগ তিতিক্ষার পরে আমাদের জন্য আমরা যদি এফেক্টিভ কোনো পরিবর্তন না আনতে পারি, দেশের এই কাঠামোগত পরিবর্তনগুলো আনতে না পারি, যে সংবিধানে এইটা ইনহারেন্টলি এটা ফ্লড, এইটা ত্রুটিপূর্ণ সংবিধান, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরে এই সংবিধানটা 1 বছর চলে গেল প্রায় বিপ্লবের, এটা তো ছুঁড়ে ফেলে দেওয়ার কথা ছিল, এটা এখনো রয়ে গিয়েছে। সংবিধান সংস্কার কমিটি হয়েছে, তাদের রিকমেন্ডেশনগুলো আছে, কিন্তু দিন যতই যাচ্ছে মানুষ কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। আসলে কি পরিবর্তন আসবে কোনো? এরপরে দেখেন এই যে ইনস্টিটিউশনগুলা, বিচারাঙ্গন বলেন, ব্যুরোক্রেসি বলেন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এই সমস্ত জায়গায় যে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে, এই যে গুম খুন, এই অ্যাট্রোসিটিসগুলোর সাথে যারা জড়িত ছিল, তাদেরকে এই বিচার করতে পদে পদে বাধা দেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু মানুষকে হতাশ করে দিচ্ছে, আন্দোলন করে আসলে কি আমরা কোনো এফেক্টিভ পরিবর্তন আনতে পেরেছি? এই বিষয়গুলো আমাদেরকে সামনে রাখতে হবে। আমরা যদি এই আত্মত্যাগের, এই বলিদানের যদি আমরা মূল্যায়ন করতে চাই, তাহলে আমাদেরকে একটি বৈষম্যহীন সমাজের
সমাজ বিনিময় করতে হবে। সেই জন্য সবার সহযোগিতা লাগবে, সবাইকে ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে, এবং সর্বোপরি শুধুমাত্র ইলেকটোরাল পদ্ধতির মাধ্যমে ক্ষমতার পরিবর্তন নয়, অর্থবহ পরিবর্তন আনতে হবে আমাদের প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা সেক্টরে। আপনি ঠিকই বলেছেন। আমরা বিচারহীনতার কথা বলছেন আপনি। বিচারহীনতা আসলে আমরা বিচারহীনতার সংস্কৃতি কেন দেখেছি বিগত ১৬ বছরে? সেটি একটা ফ্যাসিজম, অর্থাৎ একটা একনায়কতান্ত্রিক সরকার, অর্থাৎ বাকশালের ঠিক অন্য ভিন্ন রূপ, জি, জি। যে গণতন্ত্রের আদলে আমরা একটা ফ্যাসিজম দেখেছি, যেখানে সবকিছু একজনের কথায় চলতো। অর্থাৎ একটি রাষ্ট্র আমি বলতে দ্বিধা নেই যে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যেমনভাবে চাইতো তেমনভাবেই আসলে চলতো, অর্থাৎ তার ক্ষমতায় টিকে থাকা পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বার্থ রক্ষা। জি, জি। এই দুটো বিষয়ে সমন্বয় ঘটিয়ে এই দেশে যা যা করতে হবে তাই করেছে ফ্যাসিস্ট। আর সেটি করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর দমন পীড়ন চালিয়েছে। সেখানে তারা আদালতকে ব্যবহার করেছে, আপনি বলছিলেন স্কাইপ কেলেঙ্কারি। তাহলে সেই নিজামুল হক নাসিম, সেই বি এম খায়রুল হক, তাদের কি দায় নেই? আপনি বিচারাঙ্গনের মানুষ, তাদের কি দায় নেই? তাদেরকে কেন আপনারা বিচারের আওতায় আনছেন না? তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে। আমি আমার কথা বলছেন, আমি তো সরকারে নেই, আমি তত্ত্বাবধায়ক সরকারেও নেই, কিংবা আমরা একটা প্রেশার নেই, কিন্তু আপনারা তো রাজনৈতিক, জি রাজনৈতিক দল, আপনারা তো প্রেশার ক্রিয়েট করতে পারেন। এটা আমরা প্রেশার ক্রিয়েট করছি। কিন্তু এই যে এবিএম খায়রুল হকের কথা বললেন, বাংলাদেশের শুধু বিচারাঙ্গন না, গোটা রাজনৈতিক ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে পঞ্চম সংশোধনী রায়ের মাধ্যমে, তারপরে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে। সে কি পঞ্চদশ সংশোধনী, পঞ্চম সংশোধনী রায় সে দিয়েছে। আচ্ছা। তারপরে পঞ্চম সংশোধনী তো আরেকজন দিল, তারপরে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করার মাধ্যমে সে এখনো বহাল তবিয়তে আছে, তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। নিজামুল হক নাসিম বিচারাঙ্গনকে নিয়ে সে তামাশা করেছে, রীতিমতো তামাশা করেছে, বিশ্বের সামনে আমাদেরকে এরকম হাস্যকর একটা পজিশনে নিয়ে গিয়েছে, তার কোনো বিচার নেই। এই যে জুডিশিয়াল কিলার যারা ছিল, এনায়েতুর রহিম ছিল, অবৈদুল হাসান শাহিন ছিল, তারা বিচারাঙ্গনকে পুরো একেবারে নষ্ট করে দিয়েছে। এটা থেকে রিকভার করতে আমাদের অনেক জেনারেশন চলে যাবে, তারপরে রিকভার হবে কিনা আল্লাহ ভালো জানে। এদের তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আপনি পার্শ্ববর্তী দেশের কথা তুললেন, আমরা যেই প্যাটার্নের অত্যাচার, পারসিকিউশন কাশ্মীরে দেখেছি, তারপরে ইসরায়েলে আমরা প্রত্যক্ষ করছি, এর কিন্তু একটা মিনি ডেমনস্ট্রেশন আমরা বাংলাদেশেও দেখেছি। নির্বিচারে গুলি, ঘরের মধ্যে বাচ্চাকে মেরে ফেলা হচ্ছে গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে। স্বয়ং আজকে বিবিসিতে আপনি মনে হয় দেখেছেন, তারা ভেরিফাই করেছে যে এটা শেখ হাসিনার নির্দেশ ছিল, শেখ হাসিনার ভয়েস, এটা কোনো ফেক কোনো কিছু ছিল না। রাইট, সে সরাসরি নির্দেশ দিয়েছে লিথল উইপন ব্যবহার করা হবে, যেখানে পাওয়া যাবে সেখানে গুলি করা হবে। এইটা তো আপনার কোনো স্বাধীন সার্বভৌম দেশের সরকার করতে পারে না। এইটা হলো যে সমস্ত দেশে দখলদার বাহিনী দখল করে রাখে, তাদের দখলদারিত্ব স্থায়ী করার জন্য তারা এই কাজটা করে, যেটা করা হয়েছে কাশ্মীরে, যেটা করা হয়েছে ফিলিস্তিনে। আমাদের দেশে আনফর্চুনেটলি আমি বলবো পার্শ্ববর্তী দেশের তাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের ফ্যাসিবাদী সরকার এইটা তাদের একটা যৌথ প্রযোজনা, এবং তার আমরা একটা ম্যানিফেস্টেশন দেখি। যখন সে আর পারল না থাকতে, সে পালিয়ে কোথায় চলে গেল? সে ইন্ডিয়াতে। এখনো পর্যন্ত এরকম এভিডেন্সগুলো আসছে, বিশ্ব মিডিয়া আসছে, কিন্তু তাকে কিন্তু ইন্ডিয়া বিচারের জন্য কোথাও আমাদের কাছে হস্তান্তর করবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। এটাই হলো বিচারহীনতার সংস্কৃতি আমাদের। আনফর্চুনেটলি আমাদের আসলে যারা এগুলোর ভিকটিম, বিচারের বাণী নিবৃত্তে কাঁদে। দেখেন আজকে ইলিয়াস আলী, উনি নাই, ওনার ফ্যামিলি আসলে বুঝছে যে এটার ব্যথা বেদনা কতটুকু। আমার পিতা, ওনার বয়স হয়েছিল, তারপরেও যেভাবে ওনাকে আমরা হারিয়েছি, এটা আমাদের জন্য একটা ট্র্যাজেডি। একইভাবে অনেকেই তাদের প্রিয়জনকে ফিরে পায়নি এখনো। আমরা তো সৌভাগ্যবান ছিলাম যে আমরা লাশটা বুঝে পেয়েছিলাম, আমরা দাফন করতে পেরেছিলাম। কিন্তু যারা এখনো ফিরে আসেনি, এই যে মীর আহমেদ বিন কাসেম আমার কলিগ ছিল, যাকে অপহরণ করার পরে আমাকে পালিয়ে যেতে হয়েছিল 8টা বছর, তার ফ্যামিলি জানতো না কোথায় আছে সে। বাচ্চা, ছোট ছোট 2টা বাচ্চা বড় হয়ে গিয়েছে, 3 বছরের একটা বাচ্চা বড় হওয়ার পর তো সে এখন চেনেও না তার বাবাকে। এই যে ট্র্যাজেডিগুলো ঘটেছে, এইগুলার যদি বিচার না হয়, এক তো হলো বিচার, দ্বিতীয়ত এই স্যাক্রিফাইসগুলার যদি কোনো মূল্যায়ন না হয় ভবিষ্যতে, এত স্যাক্রিফাইসের পরে, এত বলিদানের পরে যদি আপনি একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে না পারেন, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দিতে না পারেন যাতে, তাহলে তো আমরা আসলে এই পলিটিশিয়ানরা, এই যারা রেসপন্সিবল আছেন, সবাইকেই আসলে দায়ী থাকতে হবে।
ধন্যবাদ। আসলে আমাদের যে জুলাই অগাস্টের মতো ঘটনা ঘটেছে, এটি আসলে আমাদের ইতিহাসে ও আমাদের স্বাধীনতার পরবর্তীতে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন একবার করেছিলাম। তখন একটি প্রেক্ষাপট এসেছিল, তার চেয়ে বড় ধরনের এটি, কেননা দীর্ঘ ১৬-১৭ বছর স্টিম রোলার চালিয়েছিল স্বৈরাচার। সুতরাং আমরা চাইবো না এরকম পরিস্থিতি আসুক, এটি যেমন সত্যি, পাশাপাশি এরকম পরিস্থিতি তৈরি হলে সেটি থেকে মুক্ত হতে যেন ১৬ বছর না লাগে সেটি প্রত্যাশা করব। সুতরাং আমাদের যে সেই মূল্যায়নের জায়গাটা যদি হয়, অর্থাৎ যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে আমরা সহায়তা করতে পারি, তাদেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং তাদের যে প্রত্যাশা নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ গঠনে যদি আপনারা রাজনীতিবিদরা যদি ভূমিকা রাখতে ব্যর্থ হন, তাহলে কিন্তু আগামী দিনে আপনারাও কিন্তু জনতার কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। দেখেন, এটা একটা কথা বলে না, যখন আপনার নগরে আগুন লাগে তখন দেবালয় কিন্তু রক্ষা পায় না। এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনি যদি মনে করেন আপনি আপনার রাজনৈতিক স্বার্থ হাসিল করবেন, নো ম্যাটার হোয়াট, আপনাকে ক্ষমতায় যেতে হবে, এই প্রসেসে আল্লাহ না করুন একটা যদি দুর্ঘটনা ঘটে, তাহলে আমি কেউ কিন্তু রক্ষা পাবো না। এইটা আমাদের রাজনীতিবিদদেরকে অবশ্যই বুঝতে হবে। কারণ ১৬ বছর কে সাফার করে না? বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সাধারণ মানুষ পর্যন্ত সাফার করেছে। এই যে নিজেদের মধ্যে আবার এই যে ক্রেডিট নিয়ে, ক্ষমতার ভাগাভাগি নিয়ে আবার যে একটা কামড়াকামড়ি শুরু হচ্ছে দেখছি আমরা বিভিন্ন জায়গায়। এক্ষেত্রে আমাদের যদি এই গুড সেন্স প্রিভেল না করে, শুভবুদ্ধি উদয় না হয়, তাহলে কিন্তু আমরা সবাই সাফার করবো। সেটি তো আমাদের সবার বক্তব্য, এবং প্রত্যাশা থাকবে যে আমরা যেন আবার এইরকম পরিস্থিতিতে না যাই যে আবার জুলাইয়ের জন্ম হয় বা আরেকটা জিনিস কিন্তু দেখেন, এই ধরনের বিপ্লব কিন্তু মানুষের লাইফ টাইমে একটা আসে। এটা কিন্তু বারে বারে আসে না, এটা হয় না। আপনার ৯০-এর আন্দোলন, তার আগের আন্দোলন, এগুলোর সাথে এটার অনেক ডিফারেন্স। আপনি এখানে কতগুলো অর্থ ছিল দেখেন, আপনার পার্শ্ববর্তী দেশে ফুল সাপোর্ট ছিল। তারপরে এই সরকার তো আপনার শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার তো একে একে এই দেশের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিয়েছে। বিচার ব্যবস্থা বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, কি ছিল? কিছুই ছিল না। তারপরে আপনার পলিটিক্যাল পার্টিগুলোকে পঙ্গু করে দিয়েছে। এত কিছুকে আপনার ডিফাই করে ছাত্ররা যে একটা আন্দোলন করলো, সাথে সাধারণ জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে নেমে আসলো, এটা কি মনে করেন প্রতি বছর হবে? হবে না। আল্লাহ না করুক যদি এখন একটা বড় কিছু অঘটন ঘটে যায়, আপনি কি এক্সপেক্ট করেন যে আগামী বছর আবার সবাই মাঠে নেমে একইভাবে ত্যাগ করে আবার আপনাকে ক্ষমতায় বসায় দিবে? এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এরকম একটা উপহার, আমি বলবো এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। এটা বারে বারে আসবে না। আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, মানুষের শুকরিয়া যদি আদায় না করেন, এতগুলো ত্যাগ হলো, তাহলে আপনি ইউ উইল লুজ। এটা আমরা 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 সবাই বাংলাদেশ পথ হারাবে, সোজা কথা। ধন্যবাদ। আমরা শেষ প্রশ্নে আসছি, অর্থাৎ আমরা দেখছি যে বিএনপি নির্বাচন চাচ্ছে। তাদের বক্তব্য হলো, এখানে যুক্তি হলো যে অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ একটি খণ্ডকালীন সরকার, সেটি কিন্তু দীর্ঘস্থায়ী নয়, এবং সেই সরকার যদি স্থায়ী হয় তাহলে অনেক ধরনের সমস্যা তৈরি হয় আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে। এই যুক্তিতে যে যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত ভোটের অধিকার মানুষ ফিরে পাবে, ততই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য মঙ্গল হবে। বিএনপি নির্বাচন চাচ্ছে, সেখানে সরকারও ডিলে করছে এরকমটা আমি বলবো না, মানে সরকারও নির্বাচনের সেই রকম কোনো রোডম্যাপ ঘোষণা করছিল না। সেক্ষেত্রে জামাত এবং এনসিপি তাদের অবস্থান ছিল মাঝামাঝি, অর্থাৎ তারা নির্বাচন অবশ্যই চাচ্ছে, কিন্তু নির্বাচনটা একটু দ্রুত চাচ্ছে না, অর্থাৎ তারা পর্যাপ্ত সময় দিতে চাচ্ছে অন্তর্বর্তী সরকারকে। আমরা জানি এইসবের মধ্যেও সব দল ঐক্যমত্য হয়ে একটি নির্বাচনের দিকে হাঁটছে। এই বিষয় নিয়ে আসলে আপনার অভিমতটা কি? আমি কিছু পয়েন্টে বিএনপির সাথে একমত যে আপনার দীর্ঘমেয়াদী তত্ত্বাবধায়ক সরকার এটা গণতন্ত্রের জন্য ভালো না। কিন্তু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ১৬ বছর একটা ফ্যাসিবাদী সরকার এদেশে মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। শুধু তাই না, তারা একে একে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। আপনাকে এই প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ ছাড়া আপনি কীভাবে ইলেকশন করবেন? ইলেকশন তো করতে পারবেন না। প্রথম সমস্যা, আপনার কনস্টিটিউশন নিয়ে একটা ন্যাশনাল কনসেনসাস হতে হবে। কারণ আপনার যদি পুরানো কনস্টিটিউশন থাকে, তাহলে তো এই তত্ত্বাবধায়ক সরকারই অবৈধ। পরবর্তীতে এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে গভর্নমেন্টটা আসবে নির্বাচিত হয়ে, তারাও অবৈধ হবে। এই সংবিধানকে আপনার খায়রুল হক সহ এই বিচারকরা আর এই ফ্যাসিবাদী সরকাররা মিলে এমন একটা জগাখিচুড়ি বানায় ফেলছে, আপনার সংবিধানের এই বেসিক যে মৌলিক কাঠামো আছে
তার মধ্যে আছে হলো এই নির্বাচিত গভর্নমেন্ট থাকতে হবে, নির্বাচিত গভর্নমেন্টকে যারা হটাবে তারা দেশের তাদের ক্যাপিটাল পানিশমেন্ট তাদের জন্য, এই সমস্ত বিষয়গুলো আবার ফিরে আসতে পারে এই সংবিধান থাকলে। তখন এই সংবিধানের আন্ডারে আপনি এরকম একটা ইলেকশন করে কেন রিস্ক নেবেন? প্রথম কথা হলো এটা। দ্বিতীয়ত, আপনার যেই রাষ্ট্রীয় যন্ত্রগুলো রয়েছে, পুলিশ কাজ করছে না, আর্মি নামানো হচ্ছে, আর্মিও সেভাবে কাজ করছে না। আপনি এতগুলা সেন্টার ভোট কেন্দ্র পাহারা দেবেন কীভাবে? এখানে তো দেখা যাবে যে জোরজার মুলুকতার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনি চাঁদাবাজি এগুলাই ঠিক করতে ট্যাকেল দিতে পারছেন না, আপনি ইলেকশনের সময় কেন্দ্রগুলো পাহারা দেবেন কীভাবে? তারপরে আপনার এই 3 নম্বর হলো আপনার একটা পরিবেশ তো লাগবে, ঠিক আছে? পরিবেশ ঠিক আছে, মানুষ, বাংলাদেশের মানুষ ভোট পাগল, ভোট দিতেই পারে, সমস্যা তো নেই। আপনার এই মৌলিক প্রশ্নগুলো, আপনার সংবিধান, পুলিশ এবং অন্যান্য যে ইনস্টিটিউশনগুলো আছে, এইগুলোকে ন্যূনতম একটা সংস্কার না করে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে আপনি কীভাবে ইলেকশনে যাবেন? হ্যাঁ, বিএনপির যে কথা যে সংস্কারের জন্য অনেক সময় দেওয়া হয়েছে, আমি তাদের সাথেও সেটা সেভাবে কিছুটা হলেও অ্যাগ্রি করি, কিন্তু এই সময়ের মধ্যে কেন হলো না? এখানে কি রাজনৈতিক দলগুলার এখানে কিছুটা অসহযোগিতা ছিল কিনা এটাও দেখতে হবে। তারপর আমি মনে করি আমাদের আমির শফিকুর রহমান বলেছেন ইলেকশনের ডেট কোনো বিষয় না, ইলেকশন যদি সংস্কার হয়ে যায় তাহলে তো ডিসেম্বরে হতে পারত। আইডিয়ালি আমরাই বলেছিলাম ফেব্রুয়ারির কথা, বিএনপি ডিসেম্বরের কথা বলেছিল, আর তত্ত্বাবধায়ক সরকার বলেছিল জুনের মধ্যে, এবং এপ্রিল তাদের প্রেফারেন্স ছিল। তো আমাদের আমিরের কথা ছিল যে আসলে ঈদের আগে, রমজান শুরু হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে, কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকে, তার আগে যদি ইলেকশনটা না হয় তারপরে বৃষ্টির সিজন শুরু হয়ে যাবে, সব কিছু মিলায় আসলে প্র্যাকটিক্যালি এটা একটু কঠিন হয়ে যাবে। এই জন্য ফেব্রুয়ারি ইজ এ গুড টাইম, কিন্তু কথা হলো আপনাকে এই প্রয়োজনীয় সংস্কারগুলো ঐক্যমত্যটা থাকতে হবে, আপনাকে তা না হলে তো হবে না। না, সেটি তো ইচ্ছে করলেই পারে রাজনৈতিক দলগুলো, কেননা এখন তো আর আওয়ামী লীগ নেই, এখন তো সব রাজনৈতিক দলগুলো যদি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ঐক্যমত্য প্রতিষ্ঠা করে, বিএনপি, জামাত সহ, যে আমরা যে দলই ক্ষমতায় আসি না কেন, আমরা নির্বাচনের পরে আমরা এই জিনিসগুলো বাস্তবায়ন করব। আপনার নির্বাচনের আগেই তো একটা প্রোক্লেমেশন হতে হবে, আপনাকে মনে রাখতে হবে এই সেটি কেন করতে পারছেন না? এক্স্যাক্টলি, এই সরকার তো আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে যায় না, তারা তো একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গেছে। রাইট। এই গণ অভ্যুত্থানের তো একটা স্টেটমেন্ট থাকতে হবে, এবং এই গণ অভ্যুত্থান তো সংবিধান মেনে হয় না, এবং সংবিধানকে অমান্য করে হয়েছে। রাইট। আপনার এই বিষয়গুলো যদি আপনার একটা ন্যাশনাল কনসেনসাসের আলোকে জুলাই প্রোক্লেমেশনের আন্ডারে না আসে, তাহলে তো আপনার যেই সে তো আপনি চলে গেলেন, আবার ফিরে গেলেন। জুলাই প্রোক্লামেশন কি দিতে পারবে এই সরকার এই জুলাইয়ের মধ্যে? দেওয়া তো উচিত আমি মনে করি, এবং সেখানে সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতেই হওয়া উচিত। যে আমাদের দেখেন, আমাদের ন্যাশনাল ইউনিটির বেসিসগুলো কী? আমরা আধিপত্যবাদ বিরোধী, আমরা বৈষম্য বিরোধী, এইগুলোই তো ছিল আপনার জুলাইয়ের আন্দোলনের মূল বিষয়। আমরা ভারতের আধিপত্য মানি নাই, সেজন্য প্রথমে আপনার ইন্ডিয়া আউট মুভমেন্ট হলো, তাদের ধারাবাহিকতায় রাইট আপনার বৈষম্য বিরোধী আন্দোলনটা হলো, এবং ইন্ডিয়া যেহেতু এই গভর্নমেন্ট, এই ফ্যাসিবাদী গভর্নমেন্টকে একেবারে 100% সমর্থন দিয়েছে, এবং দেখা যাচ্ছে যে এদেশে স্বার্থবিরোধী কাজ করছে, এইগুলো হলো আমাদের এই দেশের স্বাধীনতা রক্ষা কবচ। এইগুলাকে সামনে রেখে আমাদের একটা জুলাই প্রোক্লেমেশন হতেই হবে, না হলে আপনার ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ হবে না, আমরা আবার অন্ধকারে আবদ্ধ হয়ে যাব। ধন্যবাদ ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আমরা জানি যে আপনি পাবনা 1 আসন থেকে, আপনার পিতার আসন থেকে আপনি নির্বাচনে অংশ নেবেন, দলীয় মনোনয়ন পেয়েছেন। আপনার জন্য আমাদের শুভকামনা রইল। ধন্যবাদ। আপনি আবারও আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাবো, আপনাকে স্টুডিওতে পাবো সেই প্রত্যাশাও ব্যক্ত করি। আপনি দর্শকদের উদ্দেশ্যে আসলে ছোট করে বলবেন আসলে ভিওডি বাংলার দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো, আসলে আমরা যদি হতাশ হতে চাই, হতাশ হওয়ার অনেক কারণ আছে, কিন্তু আশাবাদী যদি আমরা হতে চাই, আশাবাদী হওয়ারও অনেক কারণ রয়েছে। এদেশের তরুণ সমাজ, যাদেরকে আমরা অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করতাম, তারা রাজনীতি বিমুখ, আই হেট পলিটিক্স, তারা ডিজে, অনেক কিছু আমরা বলতাম, এবং অনেকে ধারণা করতো যে এই জেনারেশন তারা শক্ত করে মাঠে এভাবে অন্যায় প্রতিবাদ হয়তো করতে পারবে না, কিন্তু আমরা তো দেখেছি তারা যেভাবে রাস্তায় নেমে এসেছে এবং ফ্যাসিবাদকে যেভাবে রুখে দিয়েছে, এইটাই আমাদের জন্য বড় আশার বিষয়। এবং এই যে আমরা প্রতিদিন সকালবেলা উঠে এই যে টোটাল কন্ট্রোল
ফ্রিক একজনকে দেখতে পাচ্ছি না, শেখ হাসিনাকে দেখতে পাচ্ছি না, ফ্যাসিবাদীকে দেখতে পাচ্ছি না, এইটাও তো একটা বড় আশার বিষয়। এখন এইগুলাকে সামনে রেখে আমরা যদি ভবিষ্যতের পথ বিনির্মাণ করি, আমাদের জন্য সুন্দর একটা বাংলাদেশ অপেক্ষা করছে। কিন্তু যদি আবার আমরা এই বিপ্লবটাকে ধারণ না করে অতীতের সেই রাজনৈতিক হানাহানিতে, সেই সংস্কৃতিতে ফিরে যাই, তাহলে কিন্তু আমাদের দেশ আবার পথ হারাবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই দেশে ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদ এবং আধিপত্যবাদ বিরোধী যেই শক্তিটা রয়েছে, এটা হলো আমাদের স্বাধীনতার মূল রক্ষা কবচ। এর সাথে যদি এই বৈষম্য বিরোধী যেই প্রিন্সিপালটা আমরা, যেই অ্যাসপাইরেশনটা আমরা স্ট্যাবলিশ করেছি আন্দোলনের মধ্যে, এইটা যদি যুক্ত হয়, তাহলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে। ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ আমাদের জন্য অপেক্ষা করছে। সেই বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকল দেশবাসীকে আমি অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা আশা করব ভবিষ্যতে আপনি আবারও আমাদের স্টুডিওতে আসবেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন। ধন্যবাদ সবাই।